আজকে আমাদের আলোচনার বিষয় সম্ভাবনা। আচ্ছা, তো সম্ভাবনার জন্য বলবো আমি যে তোমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো যদি ক্লিয়ার না হয় তো তোমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবে না। তো আমি আজকে চেষ্টা করব যে এইখানে তোমাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তো চলো শুরু করি। সম্ভাবনার আসলে যে সংজ্ঞাটা, সম্ভাবনার সমান হচ্ছে সমসম্ভাব্য অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমসম্ভাব্য মোট ঘটনা। এটা হচ্ছে সম্ভাবনার আসলে মেইন যে থিওরি। তো এই থিওরিতে আমার সম্ভাবনার যতগুলো ম্যাথ আছে সে সবগুলো আমি শেষ করে দেবো। আচ্ছা, তো কিভাবে দেখো এই অ্যাপ্লাইটা আমরা কিভাবে করব, যে ধরো তোমাকে একটা বক্স দেওয়া হলো, এই বক্সের ভেতর তিনটা বল আছে আমার হচ্ছে রেড কালার, আর পাঁচটা বল আছে আমার ব্ল্যাক কালার। এটা ধরো হচ্ছে রেড, আর এটা হচ্ছে আমার পাঁচটা বল ব্ল্যাক কালার। তো এখান থেকে তোমার একটা বল তোলা হলো, একটা বল তোলার পরে তোমাকে বললো হচ্ছে যে বলটা তুলছি সেই বলটা যে লাল হবে তার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি অফ ওয়ান বল রেড এর সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তো সম্ভাবনার সূত্র থেকে আমরা জানি যে সমসম্ভাব্য অনুকূল ঘটনা। আচ্ছা, অনুকূল ঘটনা এখানে কি হবে দেখো, যে অনুকূল ঘটনা হচ্ছে যে তিনটা বল থেকে একটা বল কতভাবে আসতে পারে সেটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। অর্থাৎ তিনটা বল থেকে আমার একটা বল তুলতে পারি কত উপায়ে, তিনটা লাল বল থেকে 3C1 ডিভাইডেড বাই সমসম্ভাব্য মোট ঘটনা। আচ্ছা, এখানে মোট বল আছে আমার কয়টা, 3 5 হচ্ছে 8। আচ্ছা, তাহলে দেখো এই 8টা বলের ভেতর থেকে একটা বল কত উপায়ে তোলা যায়, 8টা বলের ভেতর থেকে একটা বল তোলা যায় 8C1 উপায়ে। এটাই হচ্ছে আমার সম্ভাবনা, অর্থাৎ সমসম্ভাব্য অনুকূল ঘটনা। অর্থাৎ এই যে ঘটনা, অর্থাৎ একটা বল তুললে সেটা লাল হওয়ার সম্ভাবনা, একটা বল তুললে সেটা লাল হওয়ার সম্ভাবনা তাকে সাপোর্ট করতেছে আমার হচ্ছে 3C1 এটা, আর মোট সম্ভাবনা হচ্ছে আমার 8C1। এটা হচ্ছে আমার গেল হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল। তো তারপরে আমি দেখব যে প্রবাবিলিটি অফ, যদি এখান থেকে আমি যদি আবার বলি যে হ্যাঁ দুইটা বল তুলি তাহলে সেই দুইটা বল লাল হওয়ার সম্ভাবনা কত। একটা বল নাওতে আমি দিলাম হচ্ছে দুইটা বল, এখান থেকে আমি হচ্ছে ধরো চোখ বন্ধ করে দুইটা বল তুলছি, সেই দুইটা বল যে লাল হবে তার সম্ভাবনা কত। তো আগের মতোই যে ওই এই ঘটনাকে সাপোর্ট করতেছে, অর্থাৎ অনুকূল ঘটনা আমার কত হচ্ছে, তিনটা বলের ভেতর থেকে দুইটা বল আসতে পারে 3C2 এত উপায়ে ডিভাইডেড বাই এই 8টা বলের ভেতর থেকে দুইটা বল কত উপায়ে আসতে পারে 8C2 এত উপায়ে। তো এটা হচ্ছে আমার এই সম্ভাবনা। আচ্ছা, এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে এই বক্সটা, এই বক্সের ভেতর থেকে আমি হচ্ছে যে দুইটা বল আমি ধরো চোখ বন্ধ করে তুলছি, এখন তোমাকে যদি প্রশ্ন করি যে একটা বল লাল হবে এবং আরেকটা বল কালো হবে তার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ ওয়ান বল রেড এবং ওয়ান বল ব্ল্যাক এর সম্ভাবনা কত। তো দেখো যে এখান থেকে আমি চাচ্ছি হচ্ছে এই তিনটার ভেতর থেকে আসুক হচ্ছে একটা, এবং এই পাঁচটার ভেতর থেকে আসুক হচ্ছে একটা। তাহলে তিনটার ভেতর থেকে একটা বল কত উপায়ে আসতে পারে 3C1 উপায়ে, ইন্টু যেহেতু আমি বলছি একটা বল লাল হবে এবং আরেকটা বল কালো হবে, তো সম্ভাবনার ক্ষেত্রে যখন আমি এবং বলবো তখন হচ্ছে আমি গুণ করব, ইন্টু পাঁচটার থেকে একটা আসতে পারে 5C1 উপায়ে ডিভাইডেড বাই মোট বল আসতে পারে 8C2 উপায়ে। তো সম্ভাবনার ক্ষেত্রে আমি এবং থাকলে কেন গুণ করব সেটা আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা করব। তো আপাতত তোমরা এটা মনে রাখো। তো এখন তো অনেকেরই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে ভাই যেহেতু এবং হলে গুণ হবে, তাহলে আমি যদি আমি এটা এভাবে কেন লিখলাম, এটা তো আমি হচ্ছে এভাবেও লিখতে পারতাম 3C1 ডিভাইডেড বাই মোট ফলাফল প্রথমে আসলে হচ্ছে একটা বল একটা লাল আসলো ইন্টু 5C1 ডিভাইড বাই 7C2। তো প্রশ্ন হতে পারে যে আমি এই গুণটা এ আকারে না লিখে এ আকারে না লিখে আমি এ আকারে কেন লিখলাম। এর ভেতর একটা কারণ আছে, কারণ হচ্ছে
এই এখানে যে গুণটা আছে ভিন্ন ভিন্ন করে গুণ, সেটা আমি কখন করব? সেই গুণটা করব যখন আমি দুইটা বল ভিন্ন ভিন্নভাবে আমি হচ্ছে ওই বক্সের ভেতর থেকে তুলব। কিন্তু দেখো, আমি প্রথমেই বলছি যে এই বক্সের ভেতর থেকে দুইটা বল চোখ বন্ধ করে একসাথে তোলা হয়েছে। যেহেতু দুইটা বল একই সাথে তোলা হয়েছে, সেই জন্য আমি হচ্ছে গুণটা আমি হচ্ছে উপরে দেব। আর যদি বলা হয় যে না, এই বল দুটা ভিন্ন ভিন্ন করে একটা আমি হচ্ছে এই বক্সে আছে, এই বক্সের ভেতর থেকে একটা বল তুলে এখানে রাখলাম, দেন তারপরে আমি হচ্ছে আরেকটা বল এখানে তুলে এখানে রাখলাম, তো সেই ক্ষেত্রে আমি যখন সম্ভাবনা বের করব তখন হচ্ছে আমি গুণটা আমি হচ্ছে এ আকারে লিখব। আচ্ছা, এটা আমি সে দিই। তো এখন ঠিক এই প্রবলেমই আমি এখন যদি আবার যদি বলি যে হ্যাঁ, এখান থেকে হচ্ছে একটা বল তুলে এখানে হচ্ছে রাখা হলো, দেন তারপরে আরেকটা বল তুলে এখানে রাখা হলো, তো এই ক্ষেত্রে একটা বল কালো এবং আরেকটা বল লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে ধরো প্রথমে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে একটা বল তুলে এখানে রাখলাম, একটা বল তুলে এখানে রাখছি, এই বলটা ধরি হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা, সে লাল হওয়ার সম্ভাবনা আমার কত হচ্ছে? সে লাল হওয়ার সম্ভাবনা হবে 3C1 ডিভাইডেড বাই মোট বল কত আছে? মোট বল আছে আমার 8টা 8C1 ইন্টু তারপরে কি করলাম যে এখান থেকে আমি আবার আরেকটা বল তুলে এখানে রাখলাম। এখন এই বলটা কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো যে প্রথমবার আমি হচ্ছে একটা বল এখানে রাখছি, তারপরে কি এখানে হচ্ছে বলের সংখ্যা একটা কমে গেছে, তাহলে বল আছে আগে ছিল হচ্ছে 8টা, এখন হয়ে গেছে বল হচ্ছে আমার 7টা। দেন তারপরে যখন আমি ওই 7টার ভেতর থেকে যখন আরেকটা তুলছি, দেন তার কালো হওয়ার সম্ভাবনা কত? সেটা হবে 5C1 ডিভাইডেড বাই 7C1। এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ কোনো বল যদি হচ্ছে ভিন্ন ভিন্ন করে দুই স্টেপে যদি তুলি, তো তবে তার ক্ষেত্রে সম্ভাবনা আমি বের করবো হচ্ছে এভাবে, এবং যদি একই সাথে যদি দুইটা বল ড্র করি তবে আমি গুণ দেবো হচ্ছে আমি এভাবে। নেক্সট তোমাকে একটা বক্স দেওয়া হলো, সেই বক্সের ভেতর 6টা বল সাদা এবং 7টা লাল এবং 9টা আমার হচ্ছে কালো বল আছে। তো তোমাকে বলা হলো যে এখান থেকে আমি হচ্ছে 3টা বল তুললাম। এখন তোমাকে বলছে যে এই যে 3টা বল তুললাম, এই 3টা বল আমি হচ্ছে একসাথে চোখ বন্ধ করে একসাথে 3টা বল তুলছি, ভিন্ন ভিন্নভাবে না। তো 3টা বলের মধ্যে এখন তোমাকে বের করতে বলছে যে প্রবাবিলিটি অফ এই 3টা বল যে লাল লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি অফ লাল অথবা সাদা। আচ্ছা, তো সম্ভাবনার ক্ষেত্রে যখন অথবা থাকবে, অথবা রিলেটেড কেসে দুইটার সম্ভাবনা আসলে যোগ হবে, এবং রিলেটেড কেসে দুইটার সম্ভাবনা গুণ হবে। তো এটা কিভাবে আসে কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে হচ্ছে এই থিওরিটা প্রুভ করে দেখাবো। তো আজকে তো এখন তোমরা মনে প্রাণে এটা বিশ্বাস করে নাও যে হ্যাঁ, অথবা রিলেটেড কেসে দুইটার সম্ভাবনা আমার হচ্ছে যোগ হবে, এবং রিলেটেড কেসে দুইটার সম্ভাবনা আমার গুণ হবে। আচ্ছা, তো এখানে তাহলে আমি হচ্ছে এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যে এই 3টা বল লাল হওয়ার সম্ভাবনা কত সেটা, প্লাস এই 3টা বল যে আমার সাদা হবে তার সম্ভাবনা কত। এখন এই 3টা বল যে তুলসী, সেই 3টা বল আমার হচ্ছে লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা আমার হচ্ছে 7C3 ডিভাইডেড বাই টোটাল বল আছে আমার হচ্ছে 22টা C3, প্লাস সাদা হবে তার সম্ভাবনা কত? সাদা আছে বল আমার হচ্ছে মোট 6টা 6C3 ডিভাইডেড বাই 22C3। এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট তোমার আরেকটা বক্সে তোমার 5টা লাল বল এবং 10টা সাদা বল দেওয়া আছে। তো তোমাকে এখন প্রশ্ন করা হলো যে এখান থেকে আমি 2টা বল তুলছি, তো এখান থেকে আমি হচ্ছে 2টা বল তুলছি, তো সেই 2টা বলের লাল এবং সাদা হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ একসাথে আমি হচ্ছে চোখ বন্ধ করে একসাথে আমি হচ্ছে 2টা বল তুলছি, তো সেই 2টা বলের লাল হওয়া এবং সাদা হওয়ার সম্ভাবনা কত? তো এখন আমি আগে বলছি যে হ্যাঁ, এবং রিলেটেড কেসে দুইটার সম্ভাবনা গুণ হবে। তো যেহেতু আমি হচ্ছে বল দুইটা একসাথে আমি তুলছি, তো আমি চাচ্ছি যে এই 5এর ভেতর থেকে আসবে আমার হচ্ছে একটা বল, এবং এই যে 10টা আছে এই 10টার ভেতর থেকে আসবে আমার একটা বল।
অর্থাৎ প্রবাবিলিটি অফ লাল অথবা সাদা এর সম্ভাবনা 5C1, আমি চাচ্ছি যে এখান থেকে আসুক আমার হচ্ছে একটা, ইন্টু এখান থেকে আসুক আমার একটা, ডিভাইড বাই টোটাল বল আছে আমার হচ্ছে 15টা, 15C2। আচ্ছা, এখন ঠিক এই প্রবলেমটাতে এখন যদি তোমাকে প্রশ্ন করি যে প্রবাবিলিটি অফ দুইটা বল যে তোলা হলো, এই দুইটা বলের ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি দেখো ডিফারেন্ট কালার হবে, তার মানে হচ্ছে একটা বল আসবে আমার হচ্ছে লাল থেকে, আর একটা বল আসবে আমার হচ্ছে সাদা থেকে। তো প্রবাবিলিটি অফ ডিফারেন্ট কালার, প্রবাবিলিটি অফ ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা কত, ঠিক এই আগেরটার মতোই। অর্থাৎ আমি চাচ্ছি যে একটা বল আসবে আমার হচ্ছে সাদা লাল থেকে, ইন্টু আর একটা বল আসবে আমার হচ্ছে সাদা থেকে, ডিভাইড বাই টোটাল বল আছে হচ্ছে 15C2, এটাই। তো তারপরে এখন যদি তোমাকে প্রশ্ন করি যে প্রবাবিলিটি অফ সেম কালার হওয়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ সেম কালার হওয়ার সম্ভাবনা কত, সেটা কি হবে দেখো যে তার মানে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে দুইটা বল তুলবো সেই দুইটা বলই হবে আমার হচ্ছে হয় কালো অথবা হয় সাদা, সরি হয় আমার লাল অথবা হয় সাদা। এখন যদি সেম কালার হয় তাহলে কি আমাদের ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা আছে, তো সে আমার না, আসলে আমার কোনো এখানে ডিফারেন্ট কালার হওয়ার সম্ভাবনা নাই। তো ডিফারেন্ট কালার যে হবে না, তো সেই সম্ভাবনাটাই হচ্ছে আমার হচ্ছে প্রবাবিলিটি অফ সেম কালার। তার মানে কি, তার মানে দেখো যে ডিফারেন্ট কালার হওয়ার যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে আমি যদি এক থেকে বিয়োগ দিই তাহলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার সেম কালার। অর্থাৎ ডিফারেন্ট কালার যে হবে এই সম্ভাবনাটা আমি যদি ঘটতে না দেই তাহলে হচ্ছে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার সেম কালার। অর্থাৎ প্রবাবিলিটি অফ সেম কালার সমান হচ্ছে 1 মাইনাস 5C1 ইন্টু 10C1 ডিভাইড বাই 15C2। তো দেখো এখানে হচ্ছে এখন সম্ভাবনার ক্ষেত্রে আমি দুইটা জিনিসের ভেতরে অনেকে কনফিউশন হয়ে যায় যে অবর্জনশীল অথবা অবিচ্ছিন্ন ঘটনা কি এবং বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা কি। তো এটা কিছুই না, যে অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা মানে হচ্ছে এদের মাঝে কমন পার্ট থাকবে, এদের মাঝে কমন পার্ট আছে, এবং বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনার মাঝে কোনো কমন পার্ট নাই। তো এখন আমরা যে একটা থিওরি জানি যে এ ইউনিয়ন বি ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে এ প্লাস বি মাইনাস ইন্টারসেকশন বি। তো অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমি কি বলবো, যে অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমার কমন পার্টটা আছে, অর্থাৎ এই পার্টটার একটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এ ইউনিয়ন বির জন্য আমি হচ্ছে এই সূত্র ইউজ করব। এবং বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে তো আমার হচ্ছে এখানে এই যে কমন পার্ট, এই কমন পার্টটা নাই, এই ইন্টারসেকশন বি এর মানটা 0। তো সেই জন্যে আমি তো তখন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল আমি লিখতে পারবো যে এ প্লাস বি। অর্থাৎ আর এখানে যদি আমি হচ্ছে প্রবাবিলিটির থিওরি ইউজ করি তাহলে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তারপরে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা লিখতেছি হচ্ছে বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ টু প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, তো এইখান থেকে আমি আরেকটা জিনিস বোঝা গেল যে হ্যাঁ, বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে অথবা রিলেটেড কেসে দুইটার সম্ভাবনা আমার হচ্ছে এখানে যোগ হচ্ছে। তো এই থিওরি ইউজ করে আমি হচ্ছে কিছুক্ষণ আগে একটা ম্যাথ করলাম। তো এখন আমরা দেখব যে শর্তাধীন সম্ভাবনা, শর্তাধীন সম্ভাবনা আসলে জিনিসটা কি। তো শর্তাধীন সম্ভাবনার জিনিসটা বোঝার আগে আমরা হচ্ছে একটা ভেন চিত্র দেখে আসি। এই পুরো এরিয়াটা আমার হচ্ছে এ, আর এই পুরো এরিয়াটা হচ্ছে আমার বি, আর এই মাঝখানে যে কমন পার্টটা সেটা হচ্ছে এ
ইন্টারসেকশন বি। তো শর্তাধীন সম্ভাবনাকে আসলে এভাবে লেখা হয় যে প্রবিলিটি অফ এ বাই বি এভাবে লেখা হতে পারে, আবার হচ্ছে প্রবিলিটি অফ বি বাই এ এভাবে লেখা হতে পারে। তো এখন এই দুটার আসলে মিনিং কি? এই দুটার মিনিং হচ্ছে যে আমি এখানে এ ঘটনা ঘটার সম্ভাবনা জানতে চাচ্ছি যেখানে আমার বি অলরেডি ঘটে গেছে, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা। তাহলে নিজেটা কি হবে? নিজেটা হবে এ ঘটে গেছে এ শর্তে বি ঘটার সম্ভাবনা, এ ঘটে গেছে এ শর্তে বি ঘটার সম্ভাবনা। আচ্ছা, তো এটা এখানে এই থিওরিটা আসলে একটু আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়াল আমরা কি লিখতে পারি। আচ্ছা, এখানে তো আমি হচ্ছে অলরেডি আমরা জেনে গেছি যে এখানে বি ঘটনাটা ঘটে গেছে, বি ঘটনাটা অলরেডি ঘটে গেছে। তো তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের নন ইনফরমেশন, আর এটাই হচ্ছে সম্ভাবনার যে মোট ঘটনা, মোট অনুকূল ঘটনা। সম্ভাবনার ক্ষেত্রে থিওরিটা ছিল উপরে হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইড বাই মোট ঘটনা। তো এখানে আমি অলরেডি জানি যে আমার হচ্ছে বি ঘটনাটা ঘটে গেছে, তো এখানে আমার যে মোট ঘটনা সেই মোট ঘটনাই হচ্ছে আমার বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি ঘটনার সম্ভাবনা। এবং বি ঘটনা ঘটে গেছে এই শর্তে আমি আরও জানতে চাচ্ছি যে এই ঘটনা ঘটার সম্ভাবনা কত। এই পুরো অংশটা দেখো হচ্ছে আমার হচ্ছে বি ঘটনা ঘটে গেছে, এইটুকু আমার হচ্ছে নন ইনফরমেশন, যাই ঘটুক না কেন বির বাইরে যাবে না। তো সেই জন্যে আমার হচ্ছে এই অংশটুকু হচ্ছে এই বির যে অংশটুকু, এই প্রবাবিলিটি অফ বিটাই হচ্ছে আমার মোট ঘটনা। এবং আমি যদি আরও জানতে চাই যে এই ঘটনার মধ্যে এই ঘটনা ঘটার সম্ভাবনা কত, তো এইটুকুর মধ্যে দেখো এই ঘটনা ঘটার সম্ভাবনা শুধু আমার হচ্ছে মাঝখানের এই যে কমন পার্টটা, এই কমন পার্টটাই তো আমার শুধু নির্দেশ করতেছে হ্যাঁ এখানে এই বির ভেতর এই ঘটনা ঘটার সম্ভাবনাটা কত। তো আমি যদি এটা জানতে চাচ্ছি হ্যাঁ এই শর্তে যদি এই ঘটনা ঘটার সম্ভাবনা, তাহলে আমি আসলে কোন পার্টটা জানতে চাচ্ছি? আমি জানতে চাচ্ছি যে এই কমন পার্টটা ঘটার সম্ভাবনা কত, অর্থাৎ এই কমন পার্টটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই ঘটনা ঘটার সম্ভাবনা কত। তো এখানে আমি তাহলে এটা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটাই হচ্ছে আসল থিওরি। এবং তাহলে দেখো যে পরের পার্টে আমি কি লিখতে পারি, পরের পার্টটার জন্য প্রবাবিলিটি অফ বি বাই এ ইজ ইকুয়াল এ ঘটনা ঘটে গেছে এই শর্তে বি ঘটনা ঘটার সম্ভাবনা কত। অর্থাৎ আমরা অলরেডি জানি যে আমার হচ্ছে হ্যাঁ এই যে এ পার্টটা আছে এই পার্টটা আমার অলরেডি ঘটে গেছে। তো এ যাই ঘটুক না কেন এই পার্টের বাইরে কিছু ঘটবে না। তো এটা হচ্ছে আমার নন ইনফরমেশন, অর্থাৎ ডিভাইডেড, এটা আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ, এটা আমার হচ্ছে মোট ঘটনা। তো তারপরে যদি আমি আরও জানতে চাই যে হ্যাঁ এর মধ্যে বি ঘটার সম্ভাবনা কত, তাহলে আমি অবশ্যই তাহলে কোনটা জানতে চাচ্ছি, আমি এই কমন পার্টটা ঘটার সম্ভাবনা কত আমি শুধু সেটা জানতে চাচ্ছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এই গেল হচ্ছে আমার শর্তাধীন সম্ভাবনা। তো এখান থেকে দেখো যে এই ঘটনা ঘটার সম্ভাবনা আসলে আমার হচ্ছে বি ঘটনা ঘটার যে ঘটছে এই বি ঘটনা ঘটার ওপর নির্ভরশীল। পরের স্টেপে দেখো হচ্ছে এই যে বি ঘটনা ঘটার সম্ভাবনা জানতে চাচ্ছি সেটা কার উপর নির্ভরশীল, সেটা নির্ভরশীল হচ্ছে আমার এই ঘটনা ঘটার উপর নির্ভরশীল। তাই এরা হচ্ছে এক একটা শর্তাধীন সম্ভাবনা। কিন্তু আমি যদি বলি যে এই ঘটনা দুটি পরস্পর হচ্ছে স্বাধীন, তাহলে কি হবে? তাহলে যে এই ঘটনাটা যদি ঘটবে সে কিন্তু আসলে বির ওপর ডিপেন্ড করবে না। এটা হচ্ছে যদি বলি যে এরা হচ্ছে যদি পরস্পর যদি স্বাধীন হয়, তাহলে এই ঘটনা যে ঘটবে সেটা আমার বি ঘটনার ওপর ডিপেন্ড করবে না। তো সেই ক্ষেত্রে আমি লিখতে পারবো যদি এরা স্বাধীন হয়, এরা যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মানে হচ্ছে আমি এ ঘটনা ঘটার সম্ভাবনা জানতে চাচ্ছি, অর্থাৎ এখানে এ ঘটনা ঘটা বি ঘটনা ঘটার উপর আসলে ডিপেন্ডই করবে না। তো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ
probability of A intersection B is equal probability of A into probability of B. তো এখানে থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি যে সম্ভাবনার ক্ষেত্রে দুটি ঘটনা যদি পরস্পর স্বাধীন হয় তাহলে এবং রিলেটেড কেসে দুইটি সম্ভাবনা গুণ হয়, যেটা আমি হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন বক্সের ম্যাথ করাই তো সেই ক্ষেত্রে আমি দেখাইছি। নেক্সট আরেকটা সমস্যার কথা বলি যে ধরো তোমার কাছে 200 জন প্লেয়ার আছে এবং এই 200 জন প্লেয়ারের মধ্যে আমার ফুটবল খেলে 40 জন, ক্রিকেট খেলে 20 জন এবং 10 জন আমার বোধ খেলা খেলে। তো এখান থেকে একজন প্লেয়ারকে সিলেক্ট করে দেখা গেল যে সে ফুটবল খেলে, একজন প্লেয়ারকে সিলেক্ট করে দেখা গেল যে সে ফুটবল খেলে। তো এখন আমি যদি জানতে চাই যে তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত, তাহলে সেটা আমি কিভাবে বের করবো? সেটা হচ্ছে আসলে এটা শর্তাধীন সম্ভাবনার মতো। তো আমি যদি একটা ভেন চিত্র আঁকাই, এখানে দেখো এখানে আমার হচ্ছে ফুটবল খেলে আমার 40 জন, এখানে আমার ক্রিকেট খেলে 20 জন এবং বোথ খেলা খেলে, অর্থাৎ এই কমন পার্টটা আমার খেলবে আমার হচ্ছে 10 জন। তো আমি যদি একজন প্লেয়ারকে সিলেক্ট করে দেখা গেল যে সে ফুটবল খেলে, অর্থাৎ যাই করুক না কেন আমার যে ফুটবল খেলে এটা আমার হচ্ছে নন ইনফরমেশন, বুঝছি এইটুকুটা। এখন আমি যদি আরও জানতে চাই যে ওই একজন প্লেয়ারই যদি ক্রিকেট খেলে তার সম্ভাবনা কত, তাহলে আমি কোন পার্টটা জানতে চাচ্ছি? আমি আসলে জানতে চাচ্ছি এর যে কমন পার্টটা, অর্থাৎ আমি এই কমন পার্টটা জানতে চাচ্ছি, এটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে আমার এখানে যে সম্ভাবনা হবে তার সম্ভাবনাটা হবে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। অর্থাৎ একজন প্লেয়ারকে সিলেক্ট করে দেখা গেল যে সে ফুটবল খেলে, তার ক্রিকেট খেলার সম্ভাবনা হবে 10 ডিভাইডেড বাই 40। নেক্সট সমস্যা তোমাকে বলা হয়েছে কোনো কারখানায় 100 জন শ্রমিকের মধ্যে 40 জন পুরুষ ও 20 জন মহিলা বিবাহিত এবং 10 জন পুরুষ ও 30 জন মহিলা অবিবাহিত। নির্বিচারে বাছাইকৃত একজন শ্রমিক, 1 নম্বর বলা হয়েছে যে বিবাহিত পুরুষ ও অবিবাহিত মহিলা হওয়ার সম্ভাবনা কত। তো এই সমস্যার জন্য আমি হচ্ছে প্রথমেই যদি আমি ছক করে নেই তাহলে আমার বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে থাকলো আমার হচ্ছে পুরুষ আর এক পাশে আমি নারী রাখলাম, এবং তারপরে আমি যদি বিবাহিত সংখ্যা হিসাব করি, এটা হচ্ছে অবিবাহিত। তো এখানে দেখো যে আমার বিবাহিত পুরুষের সংখ্যা বলা হয়েছে কয়জন? বিবাহিত পুরুষের সংখ্যা বলা হয়েছে আমার 40 জন এবং বিবাহিত নারীর সংখ্যা বলা হয়েছে আমার 20 জন। এবং তারপরে যে আমার অবিবাহিত পুরুষের সংখ্যা বলা হয়েছে আমার 10 জন এবং অবিবাহিত মহিলার সংখ্যা বলা হয়েছে 30 জন। তাহলে দেখো আমার হচ্ছে মোট পুরুষ আছে আমার এখানে কয়জন? মোট পুরুষ আছে আমার হচ্ছে 50 জন এবং মোট নারী আছে আমার এখানে 50 জন এবং মোট বিবাহিত সংখ্যার পরিমাণ আমার হচ্ছে 60 এবং মোট অবিবাহিত সংখ্যার পরিমাণ আমার হচ্ছে 40। তো প্রথম সমস্যাটার কথা বলা হয়েছে যে একজন সিলেক্ট করে দেখা গেল সে বিবাহিত এবং তার পুরুষ হওয়ার সম্ভাবনা কত। তো প্রথমে আমি যেটা জানি যে হ্যাঁ সে হবে বিবাহিত এবং তার পুরুষ হওয়ার সম্ভাবনা কত। তো এখন যদি আমি একটা ভেন চিত্র আঁকাই, এই অংশটাকে যদি আমি হচ্ছে বিবাহিত চিন্তা করি, বিবাহিত আমার মোট কতজন আছে? বিবাহিত আমার আছে মোট 60 জন এবং পুরুষ আছে আমার হচ্ছে কতজন? পুরুষ আছে আমার 50 জন। এবং কতজন পুরুষ বিবাহিত, এই কমন পার্টটা আসলে কি নির্দেশ করতে? এই নির্দেশ করতেছে হ্যাঁ এমন পুরুষ হবে সে হবে বিবাহিত, অর্থাৎ এবং বিবাহিত পুরুষের সংখ্যা আমার হচ্ছে 40 জন। তো প্রথম কেসে বলা হলো যে হ্যাঁ সে একজন সিলেক্ট করে দেখা হলো সে বিবাহিত এবং তারপরে বলছে যে তার পুরুষ হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ আমাদের নন ইনফরমেশন হচ্ছে সে বিবাহিত, অর্থাৎ 1 নাম্বার সলিউশন যদি আমি করি তাহলে হচ্ছে আমার নন ইনফরমেশন হচ্ছে বিবাহিত মোট সংখ্যা হচ্ছে আমার 60 এবং
সে বিবাহিত পুরুষ হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ আমি জানতে চাচ্ছি যে এই কমন পার্টটা আমার হচ্ছে 40, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 2/3। ঠিক একই রকম করে সেকেন্ড কেসের ক্ষেত্রে আমি একজনকে সিলেক্ট করে দেখা গেলো সে অবিবাহিত। এখন তোমাকে বলছে যে তার মহিলা হওয়ার সম্ভাবনা কত। তো আগের মতো করে আমি যদি এই একটা কিছু ভেন চিত্র অঙ্কন করি, তো অবিবাহিত আমার মোট আছে 40 জন, এবং নারী আছে আমার হচ্ছে 50 জন। এবং কতজন নারী অবিবাহিত, এবং আমার এখানে হচ্ছে অবিবাহিত নারীর সংখ্যা হচ্ছে আমার 30 জন, অর্থাৎ এই যে কমন পার্ট, এই কমন পার্টটা হচ্ছে আমার 30। তো এখানে প্রথমে বলা হয়েছে যে সে অবিবাহিত এবং তার মহিলা হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ অবিবাহিত এটা আমাদের নন ইনফরমেশন, এটা হচ্ছে আমার মোট ঘটনা, অর্থাৎ 2 এর অ্যান্সার হবে। নিচে হচ্ছে আমার মোট ঘটনা হচ্ছে 40, আর উপরে থাকে হচ্ছে আমার সে অবিবাহিত হবে এবং তার যদি নারী হওয়ার সম্ভাবনাটাও জানতে চাই, অর্থাৎ আমি হচ্ছে এই কমন পার্টটা কত সেই কমন পার্টটা আমি জানতে চাচ্ছি। এই কমন পার্টটার মান হচ্ছে আমার 30, অর্থাৎ এই অ্যান্সার হচ্ছে 3/4। নেক্সট যে সমস্যাটা দেখাবো এটা হচ্ছে মোটামুটি সম্ভাবনার ক্ষেত্রে অনেক বেশ একটা কঠিন সমস্যা। তো এটাকে অনেকে হতে বায়াসের সূত্র ইউজ করে এটা করতে পারে। তো আমি চাচ্ছি যে না, বায়াসের সূত্র আমি তোমাদেরকে ভিন্ন করে শেখাবো না। আসলে বায়াসের সূত্র হচ্ছে তোমার যে শর্তাধীন সম্ভাবনা আছে, শর্তাধীন সম্ভাবনাকে 2 স্টেপে যদি আমি একসাথে যদি প্রয়োগ করি, অর্থাৎ শর্তাধীন সম্ভাবনার 2টা কেস যদি আমি একসাথে প্রয়োগ করি, তবে যে সূত্রটা হবে সেটা হচ্ছে আসলে আমার বায়াসের সূত্র। তো এখানে আমি হচ্ছে কিভাবে ওই সূত্রটা অ্যাপ্লাই করব সেটাকে তোমাদের আমি শেখাবো। তোমার এখানে প্রশ্নে বলা হয়েছে যে 3টি পাত্র A1, A2, A3-তে বিভিন্ন অনুপাতে সাদা, কালো ও লাল বল আছে। A1-এ হচ্ছে একটা হোয়াইট, 2টা ব্ল্যাক, 3টা রেড, এবং A2, A3-তে এরকম বলগুলো দেওয়া আছে। এখন দ্বৈতভাবে একটা বল সিলেক্ট করা হলো এবং সেখান থেকে দ্বৈতভাবে একটা পাত্র সিলেক্ট করলাম, এবং ধরো হচ্ছে যে কোনোভাবে একটা পাত্র সিলেক্ট করলাম এবং সেখান থেকে আমি হচ্ছে 2টা বল আমি তুলে নিলাম। 2টা বল তুলে নিলে ওই দেখা গেল যে হ্যাঁ, বল দুটো, একটা সাদা এবং আরেকটা লাল। এখন বলগুলো যে A3 পাত্র থেকে পাওয়া গেছে তার সম্ভাবনা কত, অর্থাৎ আমি প্রথমে হচ্ছে ভিন্ন ভিন্ন করে আগে প্রথমে পাত্রগুলো সিলেক্ট করব, এবং পাত্রগুলো সিলেক্ট করার পরে তারপরে সেখান থেকে আমি হচ্ছে বলটা তুলে নিচ্ছি। তো এখন এই যে পাত্রটা, এই বলটা যে আমার হচ্ছে A3 পাত্র থেকে আসতেছে তার সম্ভাবনা কত। তো এটা আসলে হচ্ছে শর্তাধীন সম্ভাবনাকে আমার হচ্ছে 2টা স্টেপ ইউজ করে আমার হচ্ছে একসাথে ম্যাথ করা হয়। এখন আমি যদি এর সম্ভাবনা যদি বের করতে চাই, তাহলে দেখো আমার অনুকূল ঘটনা কি। অনুকূল ঘটনা হচ্ছে আমি প্রথমে A3 পাত্রটা সিলেক্ট করব, এবং তারপরে এই বলগুলোর ভেতর থেকে আমি 2টা বল তুলে নেব, যেগুলোর মধ্যে একটা হবে আমার হচ্ছে সাদা এবং আরেকটা হবে আমার লাল। তাহলে এখানে আমার পাত্র আছে আমার হচ্ছে 3টা। তো 3টা পাত্রের মধ্যে একটা পাত্র আমি কত উপায়ে সিলেক্ট করতে পারি। একটা পাত্র সিলেক্ট, A3 পাত্রটা আমার হচ্ছে সিলেক্ট হওয়ার সম্ভাবনা কত, 1/3, কারণ পাত্র আমার হচ্ছে 3টা আর আমি সিলেক্ট করলাম হচ্ছে একটা পাত্র, ধরো এটা একটা পাত্র, সেটা হচ্ছে A3, অর্থাৎ ওই A3 পাত্রটাকে আমি কত উপায়ে সিলেক্ট করতে পারি, 1/3 উপায়ে আমি A3 পাত্রটাকে সিলেক্ট করতে পারি। এবং আমি আরও চাচ্ছি যে এই A3 পাত্রের সাথে পাত্র থেকে আমি 2টা বল তুলব, যে বলগুলোর মধ্যে একটা হবে সাদা এবং আরেকটা লাল। যেহেতু আমি বলছি প্রথমে A3 পাত্র সিলেক্ট করলাম এবং এই বলগুলো, তাহলে কি এবং রিলেটেড কেসে আমি সম্ভাবনা 2টি গুণ হবে, আমি কিছুক্ষণ আগে দেখালাম, ইন্টু। এখন আসো, এখন এই পাত্রের মধ্যে থেকে চোখ বন্ধ একসাথে আমি হচ্ছে 2টা বল, নট 2টা স্টেপে, আমি একই সাথে 2টা বল তুলে নিচ্ছি। তাহলে আমি চাচ্ছি হচ্ছে সাদা বল আসবে আমার হচ্ছে, হোয়াইট আসবে আমার হচ্ছে একটা, এবং লাল আসবে আমার হচ্ছে আর একটা। তাহলে এর সম্ভাবনা কত হবে, 4C1 ইন্টু 3C1 ডিভাইডেড বাই মোট বল আছে আমার হচ্ছে 9 আর 3 হচ্ছে 12, 12C2। এটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। এখন এরকম করে আমি হচ্ছে মোট ঘটনাগুলো আমি আস্তে আস্তে লিখবো। তাহলে মোট ঘটনা কি হতে পারে, মোট ঘটনা হচ্ছে আমার হচ্ছে প্রথমে আমি এই বক্সটা আমি সিলেক্ট করব, তো সেখান থেকে তারপরে হচ্ছে
এখান থেকে আমি 2টা বল তুলবো। তো এই 1 বাক্সটাকে সিলেক্ট করতে পারি আমি কত উপায়ে? 1/3 উপায়ে, ইন্টু এখান থেকে একটা সাদা বল আসবে কত উপায়ে? 1 ইন্টু রেড আসবে 3C1 ডিভাইডেড বাই মোট আছে আমার হচ্ছে 6C2, অথবা এই পাত্রটাও হতে পারে, হয় এই পাত্র A1 পাত্র থেকে আসবে, অথবা A2 পাত্র থেকে আসবে, অথবা A3 পাত্র থেকে আসবে। যেহেতু বলছি যে অথবা রিলেটেড কেসে সম্ভাবনাগুলো আমার হচ্ছে যোগ হবে, তাই মোট সম্ভাবনার ক্ষেত্রে আমি হচ্ছে A1 পাত্রটা কেস গেল, দেন তারপরে আসবে হচ্ছে আমার A2 পাত্র। A2 পাত্রের ক্ষেত্রে আসবে এরকম 1/3 ইন্টু, প্রথমে আমি হচ্ছে সাদা 2টা থেকে আসবে একটা, এবং রেড আছে আমার একটা, 1C1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 4C2, অথবা আমার আরেকটা হতে পারে, অথবা আমার A3 পাত্র। আচ্ছা, A3 পাত্র আমার হচ্ছে 2বার কাউন্ট হচ্ছে, কারণ হচ্ছে দেখো এখানে সবগুলো পাত্র যেহেতু আসছে হিসাব করতেছি, তো প্রথমে আমার হচ্ছে অনুকূল ঘটনায় হচ্ছে আমার হচ্ছে A3 পাত্রকে নিয়ে, আর যেহেতু আমি হচ্ছে মোট সম্ভাবনা বের করতেছি, তো A3 তো আমার অবশ্যই কাউন্ট করা লাগবে আরেকবার। 1/3 ইন্টু এখান থেকে আসবে আমার হচ্ছে একটা 4C1 ইন্টু 3C1 ডিভাইডেড বাই 12C2। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট আমরা হচ্ছে সংখ্যা সংক্রান্ত একটা ছোট করে একটা সমস্যা দেখে আসি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নেওয়া হলো এবং সেখান থেকে একটি সংখ্যা সিলেক্ট করা হলো, এবং ওই সংখ্যাটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? নেক্সট আরেকটা সমস্যা বলা হলো যে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা নিলে, সেই সংখ্যাগুলো নিলে সেখান থেকে হচ্ছে একটি সংখ্যা সিলেক্ট করলে সেটা মৌলিক হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তো এই সংখ্যা সংক্রান্ত সমস্যাগুলো সলভ করার জন্য আমি হচ্ছে তোমাদের একটা ছোট একটা ট্রিক্স শিখে দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা একটা সিকোয়েন্স মনে রাখবা যে 4 4 2 2 3 2 2 4 2 1। এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যার যে ক্রম সেটা। এখন এই যে প্রথম 4টা নির্দেশ করতেছে আমার হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আমার হচ্ছে 4টা। এটা নির্দেশ করতেছে 10 থেকে 20-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে, সেটা 4টা। এবং এটা হচ্ছে 20 থেকে 30, তারপরে 30 থেকে 40, এরকম করে 100 পর্যন্ত, মানে হচ্ছে প্রত্যেকটা 10 ঘরের ভেতর কতগুলো মৌলিক সংখ্যা আছে তারগুলো সেটা হচ্ছে একটা সিকোয়েন্স। তো এটা মনে রাখলে তোমার সুবিধা হবে কি, যে কখনো বলবে যে হ্যাঁ 50 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, বা হচ্ছে 70 থেকে 80-এর মধ্যে মৌলিক সংখ্যা কত, এরকম নানা ধরনের প্রবলেম তোমার দিতে পারে। তো এই সবগুলো যোগ করে দেখো, এই যোগফল আছে হচ্ছে 25, তার মানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত আমার মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টা। তো একটা সংখ্যা যদি সিলেক্ট করি তাহলে সেটার মৌলিক হওয়ার সম্ভাবনা আমি বলতে পারবো যে 25 ডিভাইড বাই 100। তো আরেকটা বলা হলো যে মৌলিক অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আচ্ছা, কোনো সংখ্যা মৌলিক এবং সে যদি 5 দ্বারা যদি বিভাজ্য হয়, তবে তাদের ভেতর আসলে কিন্তু কোনো আসলে কমন পার্ট থাকে না। তো আর সম্ভাবনার ক্ষেত্রে আমরা জানি যে অথবা রিলেটেড কেসে সম্ভাবনাগুলো যোগ হয়, অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা প্লাস 5 দ্বারা বিভাজ্য আমার মোট 20টা সংখ্যা আছে, প্লাস 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে এটার আনসার। তো 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটা অবশ্যই আমার 6 দ্বারা বিভাজ্য হবে। তো 100-র ভেতর আমার 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, আমি যদি 100কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফলটা আসে আমার হচ্ছে 16.something। অর্থাৎ আমি এখানে 16 নিয়ে কাজ করব, অর্থাৎ এই 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যা 16 ডিভাইড বাই 100। নেক্সট সমস্যাটা বলা হয়েছে যে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে একটি সংখ্যা নিলে এবং সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে দেখো যে এই ধারা সিকোয়েন্স অনুসারে আমি যদি আসি, যে এটা হচ্ছে আমার কি মিন করতেছে, আমার হচ্ছে 0 থেকে 10-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা, আর এটা মিন করতেছে আমার হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, আর এটা মিন করতেছে আমার 20 থেকে 30-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা।
তাহলে দেখো যে 10 থেকে 30-এর মধ্যে আমার মৌলিক সংখ্যা আছে আমার হচ্ছে মোট 6টা, অর্থাৎ 10 থেকে 30-এর মধ্যে সেটি মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে 6 ডিভাইড বাই মোট সংখ্যা আমার আছে, যদি 10কে হিসেবে কাউন্ট করি তাহলে হবে আমার মোট 21টা। 10 থেকে 30-এর মধ্যে মোট সংখ্যা আছে আমার 21। নেক্সট সমস্যাতে তোমাকে বলা হয়েছে যে দুইটা তোমাকে বক্স দেওয়া হলো এবং এই দুইটা বক্সের ভেতর 5টা লাল এবং 4টা সাদা, এবং এখানে আছে আমার হচ্ছে 3টা লাল এবং 6টা সাদা। তো এখন তোমাকে বলা হলো যে এখান থেকে একটা বল তোলা হলো এবং এই বক্স থেকে আর একটা বল তোলা হলো, এখান থেকে একটা এবং এখান থেকে আর একটা, এবং তোমাকে বলা হলো যে এই বলগুলো অন্তত একটা বল আমার হচ্ছে যে লাল হবে তার সম্ভাবনা কত। অন্তত একটা বল লাল, তার মানে কি বল দুইটা আমার হচ্ছে একটা লাল হতে পারে, অর্থাৎ বলগুলো হচ্ছে দুইটাও লাল হতে পারে, বা আরেকটা হতে পারে যে এখান থেকে একটা লাল আসলো, বা আবার এখান থেকে একটা সাদা, অথবা এখান থেকে একটা লাল এখান থেকে একটা সাদা, অথবা আরেক ধরনের কেস হতে পারে যে দুইটা বক্স থেকে আমার হচ্ছে লাল চলে আসলো। অর্থাৎ অন্তত একটা লাল যদি আমি বের করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে সমস্যাগুলো প্রবলেমটা একটু বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা এক ধরনের কাজ করতে পারি যে লাল যে হবে না এই সম্ভাবনাটা আমার এখানে ঘটবে না। তার মানে কি লাল আমার হবে না, লাল বলটা আমার হবে না এই সম্ভাবনাটা আমার হচ্ছে হবে না। তার মানে এখান থেকে আমি যদি একটা সাদা বল সিলেক্ট করি এবং এখান থেকে একটা সাদা বল সিলেক্ট করি এবং তাদের সম্ভাবনা যদি আমি 1 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি অন্তত একটা লাল হওয়ার সম্ভাবনা কত। তার মানে কি দেখো যে আমার যে হচ্ছে এখান থেকে আমার হচ্ছে একটা সাদা বল আসবে এবং এখান থেকে একটা সাদা বল আসবে এবং তাদের সম্ভাবনা গুণ করে যদি আমি 1 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমি পাবো হচ্ছে অন্তত একটা লাল হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ প্রবাবিলিটি অফ অন্তত একটা লাল ইজ ইকুয়াল 1 মাইনাস, আমি চাচ্ছি হচ্ছে এখান থেকে আসুক হচ্ছে আমার একটা সাদাটার সম্ভাবনা কত 4 ডিভাইড বাই 9, এবং এখান থেকে আসুক হচ্ছে আর একটা সাদা 6 ডিভাইড বাই 9, এবং হচ্ছে এদের গুণ করলে আমার যে রেজাল্টটা আসবে 19 ডিভাইড বাই 27। নেক্সট সমস্যাতে তোমাকে হচ্ছে দুইটা থলি দেওয়া হলো এবং এখানে হচ্ছে একটা 5টা লাল এবং 3টা কালো, পরেরটাতে হচ্ছে 4টা লাল এবং হচ্ছে 5টা কালো বল আছে। এখন তোমাকে বলা হলো যে সমসম্ভাব্য উপায়ে এই দুইটার মধ্যে একটা থলি আমি হচ্ছে সিলেক্ট করলো এবং সেই থলি থেকে আমার হচ্ছে দুইটা বল তুললো। এখন তোমাকে প্রশ্ন বলা হলো যে এখন ওই দুইটা বলের ভেতর একটা কালো এবং হচ্ছে একটা লাল হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমি দেখি যে আমি যদি এভাবে লিখি যে প্রথমে আমি সিলেক্ট করলো হচ্ছে ফার্স্ট যে থলিটা, এটা ফার্স্ট থলি সিলেক্ট করলো এবং তারপরে আমরা আরও জানতে চাচ্ছি যে তার সম্ভাবনা কত হচ্ছে, যে একটা কালো বল আসার সম্ভাবনা 1 ব্ল্যাক এবং একটা লাল বল আসার সম্ভাবনা। অথবা এও হতে পারে যে সে 2 নাম্বার থলিটা সিলেক্ট করলো, সেকেন্ড থলি ইন্টু আবার জানতে চাচ্ছি যে প্রবাবিলিটি অফ 1 ব্ল্যাক 1 রেড। আচ্ছা, তো এই দুইটার ভিতর প্রথম থলিটা সিলেক্ট করতে পারি কত উপায়ে 1/2 উপায়ে ইন্টু, এবং এই থলির ভেতর প্রথম থলিটা সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমার চোখ বন্ধ করে দুইটা বল তোলা হলো এবং সেই দুইটা বলের একটা কালো হবে এবং হচ্ছে একটা লাল হবে। তো আমি চাচ্ছি হচ্ছে 5 থেকে এখান থেকে আসুক একটা, এখান থেকে আসুক একটা, অর্থাৎ 5C1 ইন্টু 3C1 ডিভাইড বাই 8C2 প্লাস হাফ ইন্টু 4C1 ইন্টু 5C1 ডিভাইডেড বাই 8C2। অ্যান্সার। এই অঙ্কটা আসলে হচ্ছে ভর্তি পরীক্ষা আসছিল, তো এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি এটাকে সহজভাবে তোমাদেরকে বোঝানোর জন্য এই ধরনের ফিগারটা রাখলাম। এখানে বলা হলো যে 1, 2, 3 নামে 3টা দল আছে এবং প্রত্যেকটা দলে এবং এই 1 দলে হচ্ছে আমার হচ্ছে 3টা বালিকা এবং হচ্ছে একটা বালক, 2 নাম্বার দলে আমার হচ্ছে 2টা বালিকা 2টা বালক, এবং 3 নাম্বার দলে একটা বালিকা এবং হচ্ছে 3টা বালক আছে। এবং বলা হলো যে প্রত্যেকটা দল হতে নিরপেক্ষভাবে
একজনকে বাছাই করলে তিনজনের একটি বাছাইয়ে একজন বালিকা ও দুইজন বালক থাকার সম্ভাবনা কত? তার মানে হচ্ছে এখানে দেখো হচ্ছে তিনটা পার্সন আছে, এই তিনটা পার্সন কি করবে, একজন একজন করে প্রত্যেকটা দল থেকে বাছাই করবে। ধরো হচ্ছে এটা ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সন কি করবে, এই দল থেকে একজন নিবে, এ দল থেকে আরেকজন নিবে, এ দল থেকে আরেকজন নিবে, শেষ। দেন তারপর আবার সেকেন্ড পার্সনটা সিলেক্ট করবে, সেকেন্ড পার্সনটা এই দল থেকে আরেকজন নেবে, এ দল থেকে একজন নেবে, এ দল থেকে আরেকজন নেবে, এবং থার্ড পার্সনটা এইভাবে হচ্ছে প্রত্যেকটা দল থেকে একজন একজন করে হচ্ছে তিনটা দল থেকে বাছাই করবে। এখন তোমাকে বলা হলো যে তিনজনের এদের বাছাইয়ে একজন বালিকা এবং হচ্ছে দুইজন বালক থাকার সম্ভাবনা কত সেটা বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে ফার্স্ট পার্সনটা বাছাই করবে। ফার্স্ট পার্সনটা কিভাবে একজন বালিকা ও দুইজন বালককে এখান থেকে হচ্ছে বের করে নেবে, আমি ধরলাম হচ্ছে হ্যাঁ, সে প্রথম যে 1 নম্বর দল থেকে সে একজন বালিকা নিল, অর্থাৎ 1 নম্বর দল থেকে একজন বালিকা সে কতভাবে নিতে পারে। দেখো হচ্ছে বালিকা আছে আমার 3 জন, 3C1, এখান থেকে নিলে হচ্ছে একজন, কারণ হচ্ছে প্রত্যেকটা দল থেকে আমার হচ্ছে একজন একজন করে নিতে হবে। তো এই দল থেকে ভেতর একজন বালিকা নিল, সে একজন বালিকা হচ্ছে কতভাবে নিতে পারে, যে 3C1 উপায়ে ডিভাইডেড বাই, মোট আমার সংখ্যা আছে আমার 4 জন, ডিভাইড বাই 4C1, এখান থেকে নিল একজন, এবং যেহেতু এবং থাকলে গুণ, এবং পরের দল থেকে নিল হচ্ছে একজন বালক নেবে, সে এখান থেকে একজন বালিকা নেবে, এখান থেকে একজন বালক, এখান থেকে আরেকজন বালক, এটা হচ্ছে প্রথম ব্যক্তি, ফার্স্ট পার্সন সিলেক্ট। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে দুইজন বালক, সে দুইজন বালক আছে, এবং এই দুইজন বালকের ভেতর থেকে আমার হচ্ছে একজন বালককে সে ধরো সিলেক্ট করবে, তাহলে সে কতভাবে করতে পারে, 2C1 উপায় সে একজন বালককে সিলেক্ট করতে পারে, ডিভাইড বাই মোট আছে আমার হচ্ছে 4, 4C1, এবং সে আরেক ধরনের কেস করতে পারে যে পরবর্তী দল আছে, এখান থেকে তো আরেকজন সিলেক্ট করতে হবে, এখান থেকে সে কি সিলেক্ট করবে, তারপর আমার সিলেক্ট করা লাগবে হচ্ছে একজন বালক এবং হচ্ছে দুইজন বালক, সে একজন বালক অলরেডি এখান থেকে নিয়ে ফেলেছে, তো এখান থেকে একজন বালক নিচ্ছে, এখান থেকে আরেকজন বালক নেবে, তো এখান থেকে বালক আছে আমার হচ্ছে 4 জন, তো 3 জন, তো 3 জনের ভেতর থেকে আমার নেওয়া লাগবে একজন, ডিভাইড বাই মোট আছে 4 জন, 4C1। অথবা এ ধরনের হতে পারে যে এটা গেল হচ্ছে ফার্স্ট পার্সন, তো সেকেন্ড পার্সন কিভাবে সিলেক্ট করবে, তো সেকেন্ড পার্সন ধরো হচ্ছে এখান থেকে একজন বালক নিল, সেকেন্ড পার্সন এখান থেকে একজন বালক নেবে, এখান থেকে একজন বালক নেবে, এবং এখান থেকে আরেকজন বালিকা নেবে। তো এখান থেকে একজন বালক আসতে পারে কত উপায়ে আছে, হচ্ছে আমার হচ্ছে একটাই বালক, 1 ডিভাইড বাই 4 ইন্টু এখান থেকে একজন বালক নিল, এখান থেকে আরেকজন বালক নেবে, এখান থেকে একজন বালক আসতে পারে হচ্ছে কত উপায়ে, 2C1 ডিভাইডেড বাই 4C1, এবং এখান থেকে একজন বালিকা নেবে, বালিকা আছে এখানে একজন, 1 ডিভাইড বাই 4C1। অথবা থার্ড যে পার্সন, সে থার্ড পার্সন কিভাবে সিলেকশন করবে, থার্ড পার্সন সিলেকশন করবে যে এখান থেকে একজন বালক নেবে, এবং পরেরটা 3 নম্বর দল থেকে একজন বালক নেবে, এবং মাঝখানের দল থেকে একজন বালিকা নেবে। সে যদি প্রথম দল থেকে একজন হচ্ছে বালক নেয়, তাহলে সে কত উপায় কীভাবে সিলেক্ট করবে, 1 ডিভাইড বাই 4 ইন্টু 3 নম্বর দল থেকে সে একজন বালক নিল, একজন বালক আসতে পারে আমার হচ্ছে 3C1 ডিভাইড বাই 4C1 ইন্টু পরের দল থেকে একজন সে বালিকা নেবে, বালিকা আছে আমার 2 জন, 2C1 ডিভাইড বাই 4C1। তো এই তিনটা যে কেস, এই তিনটা কেস যদি আমি যোগ করে দেই, তাহলে আমার হচ্ছে যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা আমি পেয়ে যাব। তো এখানে হচ্ছে উল্লেখ করার একটা বিষয় যে এখানে 3 জন পার্সন যে সিলেক্ট করছে, তো 3 জনের পার্সনের সিলেকশন কিন্তু এক হবে না, 3 জনের পার্সন সিলেকশনগুলো সেম মানে ভিন্ন ভিন্ন হবে। তো সেই জন্য আসলে হচ্ছে এই 3টে কেস আসলে এখানে চলে আসলো। নেক্সট সমস্যাতে দেখো যে একটা ছক্কা থ্রো করা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত 4-এর বেশি পড়বে ততক্ষণ থ্রো করতে হবে, তা জোর সংখ্যকবার থ্রো করতে হবে, এর সম্ভাবনা কত। আচ্ছা, এই সমস্যাটা দেখো বোঝার আগে দেখো যে একটা ছক্কাতে আসলে হচ্ছে কয়টা পয়েন্ট থাকে, 6টা, 1 2 3 4 5 6। তাহলে যে
চারের যে যদি বেশি পড়তে চায় কোনো চারের চেয়ে যদি বেশি সংখ্যা কত আছে সেটা হচ্ছে আমার 5 আর 6, 5 এবং 6। তাহলে 5 ওঠার সম্ভাবনা কত? 5 ওঠার সম্ভাবনা আমার হচ্ছে 1/6 এবং 6 ওঠার সম্ভাবনা কত? 6টার সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে 5 অথবা 6 এই দুইটার ওঠার সম্ভাবনা কত? আমি আগে বলছি যে অথবা রিলেটেড কেসে সম্ভাবনাগুলো যোগ হবে। তাহলে 5 অথবা 6 এই দুটা ওঠার সম্ভাবনা আমার হচ্ছে কত? 1/6 প্লাস 1/6 ইজ ইকুয়াল 2/6। তাহলে আমি এটা বলতে পারবো যে 4-এর বেশি সংখ্যা ওঠার সম্ভাবনা আমার হচ্ছে 2/6, অর্থাৎ 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে তার সম্ভাবনা আমার হচ্ছে 2/6। এবং দেখো যে 1 2 1 2 3 4 এবং 4 এবং এই সংখ্যাগুলো প্রত্যেকটা ওঠার সম্ভাবনা আমার কত? 1/6। এটার ওঠার 2 ওঠার সম্ভাবনা 1/6, 3 ওঠার সম্ভাবনা 1/6, 4 ওঠার সম্ভাবনা 1/6। তাহলে 5-এর চেয়ে, অর্থাৎ 5 আর 6, 5 এবং 6 তাদের চেয়ে কম সংখ্যা ওঠার সম্ভাবনা আমার এখানে কতগুলো হচ্ছে? হয় 1 অথবা 2 অথবা 3 অথবা 4। তাহলে অথবা রিলেটেড ক্ষেত্রে যেহেতু সম্ভাবনাগুলো যদি আমার যোগ হয় তাহলে আমি এখানে যোগ দেই ইকুয়াল 4/6। অর্থাৎ 5 এবং 6, এই 5 এবং 6 এটা তো হচ্ছে আমার হচ্ছে 4-এর চেয়ে বড়, অর্থাৎ 5 এবং 6-এর চেয়ে কম সংখ্যা ওঠার সম্ভাবনা আমার হচ্ছে এখানে 4/6। তো আমাকে এখানে কন্ডিশনটা বলে দিয়েছে আমাকে এখানে জোড় সংখ্যক বার থ্রো করতে হবে। তাহলে দেখো যে জোড়, অর্থাৎ আমি যদি 2বার থ্রো করি তাহলে কি আমি ধরে নিছি যে না 2বার থ্রো করলে প্রথমবারে আমার হচ্ছে 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে না, প্রথমবারে আমার 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে না এবং তারপরের বার 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে। অথবা আমাকে যদি 4বার নিক্ষেপ করতে হয় তাহলে কি হবে? 4বার নিক্ষেপ করতে হলে প্রথমবার 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে না, তারপরে বারও 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে না, তারপরে বারও 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে না এবং তারপরে গিয়ে 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠবে। এবং আমাকে যদি 6বার যদি থ্রো করতে হয়, কারণ এখানে বলে দিয়েছে আমাকে জোড় সংখ্যক বার থ্রো করতে হবে, জোড় সংখ্যক বার থ্রো করে 4-এর চেয়ে বেশি সংখ্যা তুলতে হবে, এবং 6বার যদি থ্রো করতে হয় তাহলে আমি ধরে নিলাম, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আগে যে আমি যতগুলো 5বার থ্রো করছি সেই 5বার থ্রোতে আমার কখনো 4-এর চেয়ে বেশি সংখ্যা ওঠে নাই, অর্থাৎ একটা ক্রস, 2টা ক্রস, 3 4 5 এবং শেষের বারে গিয়ে আমাকে 4-এর চেয়ে বেশি সংখ্যা উঠছে। এরকম করে এই ধারাটা এভাবে চলতে থাকবে। তাহলে ক্রস মানে কি? 4 মানে হচ্ছে 5 এবং 6-এর চেয়ে কম সংখ্যা উঠছে তার সম্ভাবনা আমার এখানে হচ্ছে 4/6। এবং যেহেতু এবং বলছি এবং রিলেটেড কেসে কষা গুণ হবে এবং 4-এর চেয়ে বেশি সংখ্যা ওঠার সম্ভাবনা আমার হচ্ছে 2/6 প্লাস এখানে আমি যদি 3টা ক্রস গুণ করে দিই তাহলে আমি কি করব যে 4/6 হোল কিউব ইন্টু 2/6, তারপরে হচ্ছে 4/6 টু দি পাওয়ার 5 ইন্টু 2/6 প্লাস ডট ডট ডট, এই ধারাটা চলতে থাকবে। আচ্ছা, তো এখন এই সবার ভেতর থেকে আমি যদি হচ্ছে 2/6 যদি কমন নেই, 2/6 কমন নিলাম, তাহলে 4/6 প্লাস 4/6 হোল কিউব প্লাস 4/6 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট, এটাকে আমি লিখবো 1/3 ইন্টু এটাকে আমি লিখি হচ্ছে 2/3 প্লাস 2/3 হোল কিউব প্লাস 2/3 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট। তো এই ধারাটার যে যোগফল সেটা হচ্ছে 1/3 ইন্টু a ডিভাইড বাই 1 মাইনাস r, এখানে r হচ্ছে আবার 2/3 স্কোয়ার, কারণ এটা এই রাশিকে যদি এখানে ভাগ করি তাহলে হচ্ছে আমার আর মানটা পাচ্ছি 2/3 ইন্টু 1 মাইনাস 4/9, এটা আমার অ্যান্সার। এখন আমরা শুরু করব হচ্ছে তার সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেটা। আচ্ছা, তো তার সংক্রান্ত সমস্যা শুরু করার আগে আমি বলতে চাচ্ছি যে তোমরা অনেকে হয়তো তাস ব্যাপারে অনেকে হয়তো জানো না, আবার অনেকে হয়তো জানতে পারো।
তো আমি বলবো যে একটা একটা এক বান্ডেল তাসে মোট হচ্ছে আমার হচ্ছে কতগুলো তাস থাকে, মোট 52টা তাস থাকে। আচ্ছা, এখন এই 52টা তাসগুলো আবার হচ্ছে তোমার 4টা সুইটে বিভক্ত থাকে। একটা হচ্ছে হরতন, রুইতন এবং ইস্কাবন চিরিয়া। সেটাকে আমি তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ 52টা তাসের মধ্যে আমার হচ্ছে সুইট আছে হচ্ছে আমার 4টা। এটা হচ্ছে আমার হরতন, আর একটা সুইট হচ্ছে আমার রুইতন, আর একটা হচ্ছে ইস্কাবন, আর একটা কি, আর একটা সুইট হচ্ছে আমার চিটিয়া। আচ্ছা, এখন এই হরতনের মধ্যে আমার তাস আছে মোট 13টা। এখানে আমার 13টা তাস আছে। রুইতনের মধ্যেও আমার আছে 13টা তাস, এর ভেতরেও আছে 13টা এবং এর ভেতরেও আছে 13টা। মোট এই 4 13 আমার হচ্ছে 52, অর্থাৎ আমার মোট 52টা তাস আমার এখন হয়ে গেল। আচ্ছা, এখন আসি আমার হচ্ছে যে কালারগুলো কি হবে। আমার যে হরতন এবং রুইতন আছে, এই হরতন রুইতনের কালার হচ্ছে আমার লাল, আর ইস্কাবন আর চিরিয়া, এই ইস্কাবন চিরিয়ার কালার হচ্ছে আমার কালো। তাহলে আমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে আমার এখানে লাল লাল কালারের কতগুলো কার্ড আছে। আমার এখানে লাল কালারের কার্ড আছে আমার মোট 26টা। লাল আছে আমার মোট 26টা। আর এখানে কালো কালারের কার্ড আছে আমার মোট হচ্ছে, কালো কালারেরও আমার মোট আছে 26টা। এই 26 দুগুণে 52। এখন আসো যে এই হরতনের মধ্যে আমার হচ্ছে কতগুলো কার্ডগুলো আমরা পাবো। হরতনের মধ্যে আমার যে কার্ডগুলো থাকবে সেই কার্ডগুলো আসলে হচ্ছে নাম্বারিং করা হয় এভাবে, যে প্রথম একটাতে হচ্ছে আমার 2 আছে, তারপর আরেকটাতে হচ্ছে 3, এখানে ডট 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 4 5 6 7 8 9 10 পর্যন্ত আমার নাম্বারিং করা আছে। এবং তারপর এসে হচ্ছে আছে হচ্ছে আমার টেক্কা, এবং আরেকটা আছে হচ্ছে রাজা, রানী, এবং সর্বশেষ আমি আমার পাবো হচ্ছে গোলাম। অর্থাৎ টেক্কা, রাজা, রানী, গোলাম। টেক্কাকে আসলে এ দ্বারা চিহ্নিত করা হয়, রাজা কিং কে, রানী কুইন, এবং গোলাম একে হচ্ছে জে দ্বারা বা জোকার। ঠিক রুইতনের মাঝেও, আচ্ছা, অর্থাৎ এখানে দেখো আমি হচ্ছে আমি হচ্ছে মোট 13টা তাস আমার হয়ে গেছে। ঠিক রুইতনের মাঝেও ঠিক আমার হচ্ছে এই একই রকম করে তাসগুলো হচ্ছে নাম্বারিং করা থাকে। অর্থাৎ 2 এভাবে, তারপর একটা হচ্ছে 3 ডট 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 করে 10, পরে আছে আমার হচ্ছে টেক্কা, টেক্কা হচ্ছে এ দ্বারা লেখা থাকে, টেক্কার রাজা। আচ্ছা ভাই, ভিডিও দেখানোর সময় এগুলো হচ্ছে যখন লিখতেছি জোরে জোরে ইয়ে করে দিলে হয়ে যাবে।
তো এই গেল হচ্ছে আমার তাস সংক্রান্ত যতগুলো তোমাদের যা ধারণা দেওয়ার কথা ছিল। তো এখন আমরা হচ্ছে কতগুলো প্রবলেম সলভ করব এই কনসেপ্টগুলো দিয়ে। নেক্সট সমস্যাতে তোমাকে বলা হলো যে এক প্যাকেট তাস হতে দুইটা তাস তোলা হলে তারা ভিন্ন সুইটের হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, তো আমি কিছুক্ষণ আগে দেখালাম যে আমার এখানে সুইট আছে মোট 4টা, হরতন, রুইতন, ইস্কাবন, চিরিয়া। তো এই সমস্যা করার সলভ করার জন্য আমি কি করব যে প্রথমে আমি হচ্ছে দুইটা সুইটকে আগে সিলেক্ট করে নিই। অর্থাৎ এই 4টা সুইটের ভেতর থেকে আমি প্রথমে দুইটা সুইট সিলেক্ট করব এবং ওই দুইটা সুইটের ভেতর থেকে আমি হচ্ছে ভিন্ন ভিন্ন দুইটা তাস সিলেক্ট করব। তো এই 4টা সুইটের ভেতর থেকে আমার দুইটা সুইট কতভাবে আসতে পারে, 4C2। 4C2 উপায় আমি হচ্ছে প্রথমে আমি হচ্ছে দুইটা সুইট আমি হচ্ছে সিলেক্ট করে নিলাম। ধরো এখানে হচ্ছে আমি এই দুইটা সুইটের 4টা সুইটের ভেতর আমি ধরো হচ্ছে হরতন আর রুইতন এই সুইটটাকে আমি সিলেক্ট করছি এবং দুইটা তাস তোলা হলো এবং হচ্ছে ধরো হচ্ছে হরতনের ভেতর থেকে একটা তাস নিলাম এবং ধরো হচ্ছে রুইতনের ভেতর থেকে আরেকটা তাস নিলাম। তাহলে আমি এর সম্ভাবনা কত, অর্থাৎ হরতনের মোট তাস আছে আমার হচ্ছে 13টা, 13C1 ইন্টু রুইতনের ভেতর থেকে আরেকটা নিলাম, অন্য একটা সুইট থেকে আরেকটা নিলাম C1 ডিভাইডেড বাই মোট আমার তাস কত, মোট তাস হচ্ছে আমার 52টা, 52C2, এটাই আনসার। তো এখানে দেখো যে একটা জিনিস তোমাদেরকে আমি বলে নেই যে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে এক প্যাকেট তাসের ভেতর আমার রাজা আছে কয়টা, এক প্যাকেট তাসের ভেতর আমার রাজা থাকবে, হ্যাঁ 4টা রাজা থাকবে। কারণ হচ্ছে হরতনের একটা রাজা, রুইতনের একটা, ইস্কাবনের একটা, চিরিয়ার একটা। টেক্কাও থাকবে কয়টা, টেক্কাও থাকবে আমার হচ্ছে 4টা। তাহলে হচ্ছে দেখো দুই সংখ্যা আলাদা যে তাসগুলো আছে সেগুলো থাকবে কয়টা, সেগুলো আমার থাকবে হচ্ছে 4টা। অর্থাৎ আমি যদি এরকম করে একটা যদি ঘর করি, আমার মোট টোটাল রাজা আমার ধরো টেক্কাকে আসলে এ দ্বারা চিহ্নিত করা হয়, ধরো আমার মোট টেক্কা কয়টা, মোট টেক্কা হচ্ছে আমার 4টা, 1 2 3 4, এটা হচ্ছে আমার টেক্কা। এটা একটা ধরো হচ্ছে হরতনের টেক্কা, রুইতন, ইস্কাবন, চিরিয়ার টেক্কা। কিং আছে আমার মোট কয়টা, কিং আছে আমার মোট হচ্ছে আমার 4টা। তারপরে হচ্ছে আমার কুইন আসলো, কুইনও থাকবে আমার হচ্ছে 4টা। জোকার সেও থাকবে আমার হচ্ছে 4টা। এভাবে ডট 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 করে কতটা পর্যন্ত ঘর হবে, এরকম হচ্ছে আমার 13টা পর্যন্ত ঘর হবে। কারণ প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা তাসের জন্য আমরা হচ্ছে এই 4টা করে ঘর পাচ্ছি। এখানে ডট ডট করে আমার হচ্ছে 13টা পর্যন্ত ঘর থাকবে। তো এখন তোমাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এক প্যাকেট তাসের ভেতর থেকে আমি ধরো তুমি হচ্ছে দুইটা তাস তুলছো, এখন এই দুইটা তাস একই ধরনের হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ এক প্যাকেট তাসের ভেতর থেকে আমি দুইটা তাস তুলছি, সেই দুইটা তাসই হবে আমার হচ্ছে টেক্কা, অথবা সেই দুইটা তাসই হবে আমার হচ্ছে রাজা, সেই দুইটা তাসই হচ্ছে গোলাম। এভাবে বিভিন্ন বিভিন্নভাবে ওই একই রকমই হতে হবে। সুইট আমার যাই হোক সেটা কিছু না, ওই মানে হচ্ছে ওই তাসের নাম যেন আমার সেম থাকে সেটা। তো এই সমস্যার সলভ করার জন্য আমি প্রথমে ধরো চলো হচ্ছে যে আমি সিলেক্ট করে নিই যে আমি হচ্ছে কোন ধরনের তাসটা মানে হচ্ছে বাছাই করব। তো দেখো এখানে আমার হচ্ছে এরকম এ কে কিং কুইং জোকার, তারপরে হচ্ছে 10 9 8 এরকম করে আমার হচ্ছে মোট 13টা আমার এখানে ঘর যাবে। তো সেটা আগে বললাম যে কেন হবে। আচ্ছা, তো ধরো যে ওই 13টা ঘরের ভেতর থেকে আমি যে কোনো একটা ঘরটা আমি সিলেক্ট করি, অর্থাৎ আমি ধরো হচ্ছে এখানে সিলেক্ট করলাম হচ্ছে আমার হচ্ছে যে টেক্কার যে ঘরটা সেটা, অর্থাৎ টেক্কার ঘরটা আমি কত উপায় সিলেক্ট করতে পারি এই 13টা ঘরের ভেতর থেকে। 13টা ঘরের ভেতর থেকে একটা ঘর আমি সিলেক্ট করবো হচ্ছে 13C1 উপায়ে। এবং ধরো আমি হচ্ছে এই ঘরটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এখন এই ঘরের ভেতর আমার হচ্ছে একটা ঘরের মধ্যে আমার কয়টা করে তাস আছে, একই প্রকৃতির তাস আছে আমার হচ্ছে 4টা, অর্থাৎ টেক্কা আছে আমার কাছে হচ্ছে 4টা। এখন এই 4টার ভেতর থেকে আরো 2টা করা লাগবে, তাহলে সিলেক্ট করা লাগবে, তাহলে হচ্ছে ওই তাসগুলো হচ্ছে একই প্রকৃতির হবে। অর্থাৎ এখানে আমার হাতে আছে 4C2 ডিভাইড বাই মোট তাস আমার হচ্ছে 52টা, 52C2, এটা আমার অ্যান্সার।
তো এই প্রবলেমটা বলা হয়েছে যে 52খানা তাসের একটা প্যাকেট হতে পুনঃস্থাপন না করে দুটি তাস নেওয়া হলো, তাস দুটি একই রঙের রাজা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে এখানে আমার হচ্ছে 52খানা যে তাসটার প্যাকেট থাকে সে প্যাকেটের ভেতর আমার রাজা থাকে, আমার 4টা রাজা থাকে, এবং এই 4টা রাজার ভেতর থাকে হচ্ছে হরতন এবং রুইতনের যে রাজা হবে সেই রাজাগুলো হতে অবশ্যই আমার হচ্ছে লাল কালারের হবে, এবং ইস্কাবন এবং চিরিয়ার যে রাজাগুলো হবে সেগুলো হচ্ছে অবশ্যই আমার কালো কালারের হবে। তো তো এখানে যে আমি কিংটা পাবো, তো ধরো হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে লাল, এটা হচ্ছে হরতনের রাজা, এটা হচ্ছে রুইতনের রাজা, আর ইস্কাবনের রাজা হচ্ছে আমার কালো, এবং চিরিয়ার রাজা আমার হচ্ছে কালো। আচ্ছা, তো আমি তো যেহেতু বলা হয়েছে যে তাস দুটি একই রঙের রাজা হওয়ার সম্ভাবনা, তো আমি ধরে নিলাম যে প্রথমে আমি হচ্ছে লাল রঙের রাজা সিলেক্ট করব এবং তারপরে হচ্ছে কালো রঙের রাজা সিলেক্ট করব। তো লাল রঙের রাজা সিলেক্ট করার জন্যে তো আমার লাল রঙের রাজা আছে আমার মোট কয়টা? লাল রঙের রাজা আছে আমার মোট আমার হচ্ছে 2টা। অর্থাৎ লাল রঙের রাজার জন্য আমি পাচ্ছি হচ্ছে ওই 2টার ভেতর থেকে আমি প্রথমে ধরো হচ্ছে একটা হরতনের রাজা সিলেক্ট করতেছি, এটা আমি করতে পারি কত উপায়ে? 2/52, এবং তারপরে সিলেক্ট করতেছি হচ্ছে রুইতনের রাজা। আচ্ছা, যেহেতু আমি হরতনের রাজা সিলেক্ট করা শেষ, আমি আমি আমার ধরো এই কার্ডটা ধরো আমার কাছে আছে, তাহলে আবার শুধু হচ্ছে লাল রঙের একটা রাজা থাকবে, সেটা হচ্ছে আমার রুইটনের, অর্থাৎ অনুকূল হরণ আমার হচ্ছে 1/, দেখো আগের বার যখন আমি হচ্ছে হরতনের রাজাটা নিছি সেই কার্ডটা কিন্তু আমি হচ্ছে পুনঃস্থাপন করি নাই, আমার ওই কার্ডটা আমার কাছে আছে, এবং সেই জন্য 52খানার ভেতর একটা কার্ড কমে গেলে থাকে আমার হচ্ছে মোট 51টা কার্ড। অর্থাৎ লাল রঙের রাজার জন্যে আমি পাচ্ছি এটা প্রবাবিলিটি অফ লাল রঙের রাজা এবং ঠিক কালো রঙের রাজার জন্য আমার ঠিক একই ক্যালকুলেশন হবে। 2/52 ইন্টু 1/51, এটা আমার হচ্ছে কালো রঙের রাজা হচ্ছে একই হবে। আচ্ছা, অর্থাৎ এখন তোমাকে বলা হয়েছে তাস দুটি একই রঙের রাজা হওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ তাস হয় লাল রঙের রাজা হবে অথবা কালো রঙের রাজা হবে। তাহলে একই রঙের প্রবাবিলিটি অফ একই রঙের রাজা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ, যেহেতু অথবা বলছি লাল রঙের রাজা অথবা কালো রঙের রাজা, তাই হচ্ছে এই দুটো সম্ভাবনা যোগ হবে প্লাস প্রবাবিলিটি অফ কালো রাজা সমান হচ্ছে 2/52 ইন্টু 1/51 প্লাস 2/52 ইন্টু 1/51 ইকুয়াল 1/663। তো সম্ভাবনার লেকচার আপাতত এই পর্যন্তই। তো তোমরা যেটা করবা যে অবশ্যই বইয়ের সবগুলো ম্যাথ করবা, আমি চেষ্টা করছি তোমাদের বইয়ের ম্যাথ করার জন্য যতগুলো যে কনসেপ্টগুলো দরকার সেগুলো ক্লিয়ার করার জন্য, আর অবশ্যই তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ করবা, তাহলে দেখবা ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন টেস্টে ভালো করবা।